শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এনসিপির জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমাবেশ। নতুন দেশ গঠনে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের তাগিদ নাহিদের। সারা দেশে ভাব গাম্ভীর্যময় পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলের শোকের মাতম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আঞ্চলিক নেতাকর্মীরা আজ চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছেন। সেখানে কর্মসূচি শেষে তারা রওনা হয়েছেন রাজশাহীর পথে। ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এনসিপির আয়োজনে শুরু হয়েছে জুলাই পদযাত্রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। সকাল থেকে দলটির নেতাকর্মীরা শহরের শান্তির মোড় এলাকায় সমবেত হয়ে নওগাঁ থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নেয়। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে নতুন দেশ গঠনের কথা বলেন। দেশ সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই সব করা আপনার আমার দায়িত্ব। আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত। সেই আমানতের খেয়ানত আমরা করতে পারি না। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারাও কথা বলেন। নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। সরকারি কলেজ গেটে সমাবেশ শেষে রাজশাহীর উদ্দেশ্যে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। তাজিয়া মিছিলের শোকের প্রতীক হিসেবে কালো পোশাক ও কালো পতাকা হাতে অংশ নেন নানা বয়সী মানুষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুকে আঘাত করে করে ইসলামিক সঙ্গীত ও কারবালার পুঁথিতে সরব মিছিল। কারবালার বেদনাময় ইতিহাস স্মরণে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এটা ইমাম হোসেনের স্মরণে আমরা শোক প্রকাশ করতেছি যে আমরা যদি সেদিন তারপর আমাদের থাকতাম, তাহলে আমরা আপনার সাথে এভাবে যুদ্ধ করতাম, আপনার সাথে শহীদ হতাম। কারবালার আমাদের ইমাম হোসেন শহীদ হয়েছিলেন মহরমের সময়, তো আমরা যাই কিছু করছি ওনার শোক পালনের জন্য করছি। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে একটি মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কারবালার স্মরণে এ শোক মিছিলে অংশ নেন চট্টগ্রাম নগরীর নানা বয়সী নারী পুরুষ। যাতে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা প্রদর্শন করা হয়। শোক শ্রদ্ধায় স্মরণ করা হয় কারবালার শহীদদের। অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের জয় হওয়া, এইটাই ইমাম হোসেনে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করা। আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এবং কারবালার শিক্ষা হচ্ছে। মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়া থেকে শোক ও তাজিয়া মিছিল বের করা হয়। সকাল থেকেই পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নাটোর, রাজশাহী ও মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ইমাম ভক্তরা সেখানে জড়ো হন। এ সময় কারবালার শোকগাথা ঘটনা প্রচার করা হয়। প্রতি বছর আসা হয়, এখানে সত্য ঘটনা জানা যায়। এই মহরমের শোক মিছিলটি মানিকগঞ্জ জেলার ইতিহাস এবং সংস্কৃতির অংশ হয়ে গেছে, সেটা আমরা ধারণ করার চেষ্টা করি। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে আশুরা। সকালে নগরীতে শোক মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ব মুসলিমের ঐক্যের আহ্বান জানান তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা। আমি সমস্ত মুসলিম উম্মাকে আহ্বান করব, আসেন ইমাম হোসেনের শাহাদাতের তাৎপর্যকে আমরা জনগণের সামনে তুলে ধরি, যেন তারাও শিখুক যে হুসাইনি চেতনাকে ধরে রাখতে হবে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা অন্যায়কে প্রতিবাদ করতে না পারবো, ততদিন পর্যন্ত ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। কারবালার ইতিহাসকে জানতে পারে অবশ্যই সঠিক ইসলামকে, সঠিক বার্তাকে, যেটা ইমাম হোসেন আমাদের মধ্যে পৌঁছাতে চেয়েছিলেন, সেটা তারা খুঁজে পাবে ইনশাআল্লাহ। এছাড়া বরিশাল, যশোর, ময়মনসিংহ ও রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা।
হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বরগুনায় নতুন করে আরও 120 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 166 জন। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘণ্টায় আরও 23 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 4 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত 24 ঘণ্টায় যশোরে 8 ও নোয়াখালীতে 4 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। শরীয়তপুরের শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি। সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ভর্তি আছে। শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। স্যালাইন ও অন্যান্য ঔষধের সংকট থাকায় রোগীদের জন্য বাইরে থেকে এসব কিনতে হচ্ছে। এদিকে লোকবল সংকটে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। দিনাজপুরের হিলিতেও বেড়েছে ডায়রিয়া রোগী। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন সদর হাসপাতালে। অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে গিয়ে চাপে পড়েছেন চিকিৎসকরা। বৈরী আবহাওয়ার কারণে ভোলায় তৃতীয় দিনের মতো অভ্যন্তরীণ 10টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব পথের নিয়মিত যাত্রীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেককে ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করতে দেখা গেছে। তবে ভোলা ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। লঞ্চ ও সি ট্রাক বন্ধ থাকায় ফেরিগুলোতে প্রচুর ভিড় হচ্ছে। সমুদ্র উত্তাল বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারির কারণে ইলিশা লক্ষ্মীপুর, দৌলত খান আলেকজান্ডার, তজুমউদ্দিন, মনপুরা সহ এসব জায়গা থেকে ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল আপাতত বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর মামলায় নতুন আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতা সহ 14 জনকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় 54 জনের নামে এবং অজ্ঞাত আরও 600 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বুধবার বিকেলে একটি পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই দিন রাতেই পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে দণ্ডপ্রাপ্ত ওই 2 জনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে। যমুনা নদীতে আলাদা রেল সেতু চালু হওয়ায় যমুনা সেতুর রেলপথ সরিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এ অংশ যোগ করে প্রশস্ত করা হবে সড়ক পথ। এতে দুর্ঘটনা কমবে বলছেন ওই পথে যাতায়াতকারীরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। নতুন যমুনা রেল সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে যমুনার সেতুর চিত্র। বন্ধ করে দেওয়া হয়েছে এ সেতু দিয়ে ট্রেন চলাচল। খুলে ফেলা হচ্ছে প্রায় 2 যুগের সাক্ষী সেই রেলপথ। মন্ত্রণালয়ের সেতু বিভাগের পাঠানোর চিঠির পর সড়ক সেতু রেলপথ অপসারণের কাজ শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 2 মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। পরে এই অংশে সেতুর 2টি সড়ক লেন বর্ধিত করা হবে। আমাদের একটা নির্দেশনা আসছে এটা অপসারণের জন্য কাজ করতে। যতটুকু জানি বিভাগীয় কর্তৃপক্ষ ওই যে রাস্তার প্রশস্ততা বাড়াবে, এই জন্য আর কি ওরা বলেছে আর কি। ধারণা করছি মাস 2 লাগবে। বর্তমানে যমুনা সড়ক সেতু দিয়ে প্রতিদিন 23 থেকে 25 হাজার যানবাহন পারাপার হয়। প্রত্যেকটি সড়ক লেন চওড়া 3.15 মিটার। 2টি লেনে পাশাপাশি চলতে বেগ পেতে হয় চালকদের। বিশেষ দিনগুলোতে যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়। ওভারটেকিংয়ে ঘটে দুর্ঘটনা। রেল লাইন তুলে ফেলা অংশে সড়ক লেন বর্ধিত করলে এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন যানবাহন চালক, মালিক ও ব্যবসায়ীরা। এই 2টি রাস্তা প্রশস্ত হলে আমাদের গাড়িগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা রোধ হবে। আগের যে রেল লাইন ছিল ওই রেল লাইন যদি সরায়, পরিবহন মালিক, শ্রমিক মালিক এদের সুবিধা হবে, যাতায়াতের সুবিধা ভালো হবে, দুর্ভোগ হবে না, যানজট সৃষ্টি হবে না। যমুনা সেতুর রাস্তা এখন চাপা, যদি রেল ক্রসিং উঠায় রাস্তা প্রশস্ত করে দেয় তাহলে আমাদের চলাচল করতে অনেক সুবিধা হবে।
বর্তমান বাস্তবতায় সড়ক সেতুর উভয় লেন প্রশস্তকরণ পরিকল্পনার অংশ হিসেবে রেল ট্র্যাক অপসারণ করা হচ্ছে বলে জানান যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী। রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে। পাশাপাশি ঈদের সময় যে অতিরিক্ত ট্রাফিক হয় বা দুর্ঘটনা ঘটে, ওই সময় আমরা কিছুটা সুবিধা পাবো। বর্তমানে যমুনা সড়ক সেতুর প্রশস্ত 6.3 মিটার। রেলপথ অপসারণ করে সড়ক লেন চওড়া করা হলে আরও 3 মিটার প্রশস্ত হবে সেতুটি। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতে আমের জুস রপ্তানি শুরু হয়েছে। গত দুদিনে বন্দর দিয়ে প্রায় 20 টন জুস পাঠানো হয়েছে। আকিজ গ্রুপ ও সজীব ম্যাঙ্গো জুস নামের দুটি প্রতিষ্ঠান এটি পাঠিয়েছে। ভারতে এসবের আমদানিকারক সুকন ড্রিঙ্কস ও দীপালি এন্টারপ্রাইজ। 20 টন জুস রপ্তানির মাধ্যমে প্রায় 6,000 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। নতুন এই পণ্য জাতীয় রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা কাস্টমস কর্তৃপক্ষের। এদিকে বন্দর জটিলতা নিরসন হলে এই পথে রপ্তানি আরও বাড়বে বলে আশা রপ্তানিকারকদের। দিনাজপুরের হিলিতে নারী নির্যাতনের মামলা দেওয়ায় সাবেক স্ত্রীকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হিলি রিপোর্টার হালিমাল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড জাতীয় কিছু ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ রিনা পারভিনের। এতে তার হাত ও বুকের কিছু অংশ পুড়ে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানালা দেখি যেন স্প্রের মতো, আমি মনে করছি বৃষ্টি আসছে, বাতাসের ঝাপটা আসতেছে। চোখ খুলে দেখতেছি একবারে মানে আমার শরীরে আগুন চলে যাচ্ছে। আমি চিল্লা পাল্লা করতেছি, আমার আম্মা আসে, আমার হাজব্যান্ডও দেখতে পাইছে। সবাই মিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফ্রিজের থেকে বরফ বাহির করে এগুলো ঘষে টসে দিয়ে আমাকে এখানে হসপিটালে এনে ভর্তি করে দিছে। আগে যে স্বামী ছিল উনি তালাক করেছে একতরফা, এটা নিয়ে একটু গন্ডগোল চলতেছে। এটা যদি সাজাপ্রাপ্ত না হয় এরপর আরো মা বোনকে মারতে তারা দ্বিধা করবে না, একের পর এক অন্যায়ভাবে তারা চালিয়ে যাবে। ডাক্তার বলছেন কিভাবে পুড়লো তা এখনো বলা যাচ্ছে না, তবে তার চিকিৎসা চলছে। রিনা পারভিন নামে একটা রোগী সকাল 7টার সময় চিকিৎসার জন্য এসেছিল। রোগীটাকে ডাক্তার হুমায়ুন কবির পরীক্ষা করেছেন, দেখেছেন এবং চিকিৎসা দিয়েছেন। রোগীটা ভর্তি আছে। রোগীটার মেনলি পোড়া নিয়ে এসেছে। দেখা গেছে যে পোড়া আছে হাতে এবং বুকের ডান পাশে মেনলি পোড়া আছে, এবং কি কারণে পুড়ে গেছে এটা সঠিকভাবে বলা পরবর্তীতে ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। আর বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভিক্টিমের মা অভিযোগ করেছে যে তার মেয়ের শরীরে 2-3টা ফোসকা পড়েছে, সেটা হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাকিমপুরে ভর্তি আছে। এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছে, আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। হিলির খট্টা মাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামের রিনা পারভিনের সাথে 2012 সালে একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুমন মণ্ডলের সাথে বিয়ে হয়। সম্প্রতি সুমন রিনাকে তালাক দেয়। এরপরও সুমন প্রায় রিনার বাসায় এসে বিভিন্নভাবে অত্যাচার করত। এসব ঘটনায় রিনা পারভিন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন। মাছরাঙা, নিউজ ডেস্ক। ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের চরগাজী নিজামের ভূমিহীনেরা। সকালে উপজেলার বাতানি বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় ভূমিহীনদের অভিযোগ, প্রশাসনিক বিভিন্ন জটিলতা দেখিয়ে তাদেরকে জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে না। এই সুযোগে ভূমিদস্যুরা তাদের উপর নির্যাতন চালাচ্ছে। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর শিশুয়া ও আকন্তপাড়া এলাকায় যমুনা নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। নদী ভাঙনে শতাধিক ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি হুমকির মুখে পড়েছে বলে তাদের অভিযোগ। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। পুলিশ জানিয়েছে শিশু জুনায়েদ ও আব্দুল মমিন একই মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় এক পুকুরে তারা গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পারিবারিক কলহের জেরে গতকাল স্ত্রীকে হত্যা করেছে স্বামী ইমরান হোসেন। পরে ইমরান নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এদিকে কক্সবাজারের উখিয়ায় কানিজ ফাতেমা নামে এক 4 বছরের শিশুকে হত্যার পর খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ভারতে পাচারকালে যশোরের 23টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে বিজিবি। গতকাল বিকালে জেলার মুরাদগড় বাজার এলাকায় সন্দেহভাজন 2 জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। পরে তাদের কাছে থাকা 23টি বার জব্দ করা হয়। স্বর্ণগুলো তারা ঢাকা থেকে যশোর, মহেশপুর হয়ে ভারতে পাচার করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণ জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে। ভোলায় একটি কাভার্ড ভ্যান থেকে 37 ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করেছে র্যাব। গতরাত 8:30টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযানে এসব তেল পাওয়া যায়। কাভার্ড চালককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা 37টি ব্যারেলে প্রায় 6,845 লিটার তেল ছিল বলে আজ এক ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব। কাভার্ড ভ্যানটি দৌলতখান উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল বলে জানা গেছে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় সংকট কাটাতে মাঠ সংস্কার ও নতুন মাঠ তৈরির উপর জোর দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে কয়েকটি মাঠ। বিস্তারিত মহসিনাত শিহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। চট্টগ্রামের পলো গ্রাউন্ড, প্যারেড মাঠ, কলেজিয়েট স্কুলের মাঠ সহ বিভিন্ন মাঠে একসময় দেখা যেত ফুটবল অথবা ব্যাট বলের প্রেমে মজে আছেন তরুণরা। কিন্তু নগরায়ন ও বাণিজ্যিক ব্যবহারের কারণে ধীরে ধীরে কমতে শুরু করেছে তা। সীমাবদ্ধ হয়ে এসেছে শিশু কিশোরদের খেলার জায়গা, সঙ্গে আছে মোবাইলের করাল গ্রাস। ফলাফল, এ শহরে দেখা দিয়েছে খেলোয়াড় সংকট। অথচ একটি সময় বাংলাদেশ ক্রিকেট ও ফুটবল দলে ছিল চাটগার একাধিক খেলোয়াড়। আমরা ছোট ছিলাম তখন তো পুরো চিটাগাঙে দেখা গেছে যে অনেক খেলার জায়গা ছিল। তো এখন বিভিন্ন জায়গায় এই মাঠগুলা বেদখল হয়ে গেছে। বাচ্চারা, যুবকেরা মাদকাসক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এবং পর্যাপ্ত মাঠ, খেলার মাঠ নাই। এখনকার ছেলেপেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মানে আমাদের সময় আমরা খেলাধুলা করছি। কিছুদিন আগেই গেল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী। সে সময় চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য মাঠ ও অনুশীলন সুবিধা বাড়াতে স্থানীয় ক্লাব সহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন চট্টগ্রামের কিংবদন্তি ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। চট্টগ্রামের দেখেন আপনার অনেক কিছু অন্তরায় আছে। সবার আগে তো মাঠ। আপনি দেখেন এখনো একটা এখানে ছেলেরা যে প্র্যাকটিস করে ওই জায়গাটা এমিয়াজি যে সারাউন্ডিংয়ে দেখেন একটা পা ফেলার জায়গা নেই, একটা প্র্যাকটিসের বলেন খোলা একটা মাঠ নেই যে ছেলেরা খেলবে। তো সেই হিসাবে কিন্তু চট্টগ্রামকে পুরো অবহেলিত। তরুণদের আরও বেশি খেলার প্রতি আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুরু করেছে আগ্রাবাদের জাম্বুরি মাঠ অবমুক্তকরণ এবং বাকলিয়া স্টেডিয়াম ও হালিশহরের বিডিআর মাঠ সংস্কারের কাজ। চট্টগ্রামকে খেলোয়াড় তৈরির কারখানা বলা হতো, বাট আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইদানিং চট্টগ্রাম থেকে কোনো খেলোয়াড় উঠে আসতে পারছে না। সো আমি এই ধরনের চিন্তা করে 41টা খেলার মাঠ করার চিন্তা করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাম্বুরি মাঠ আমরা অফিসিয়াল উদ্বোধন করেছি, সেটারও কাজ শুরু হবে। আমরা বহুরূপী মাঠ কাট্টলি ওয়ার্ডে সেটা কাজ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ চলছে। আমরা ফিরোজ শাহ মাঠ যেটা 9 নং ওয়ার্ড আকবর সাথে সেটার কাজ চলছে। বালির মাঠ ওটাকেও আমরা একটা জায়গায় নিয়ে আসছি, সেটার কাজ চলবে। বাকলি স্কুলের মাঠ, নাসিরবাদ স্কুলের মাঠ, এই মাঠগুলো কিন্তু আস্তে আস্তে আমরা কাজ করব। বন্দর নগরীর সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করলেই কেবল সম্ভব আবারও চট্টগ্রাম থেকে উন্নত মানের জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরি করা, বলছেন খেলা সংশ্লিষ্টরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। আধিপত্য বিস্তারের চেষ্টার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ সম্পাদক ছিলেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি গোষ্ঠীর বিরোধ চলছিল। গতকাল দুই পক্ষের লোকজন
আন্দোলন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকায় মসজিদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে। গত শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমিল্লায় সন্ধান মিলেছে সপ্তম-অষ্টম শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সদর দক্ষিণ উপজেলার বালাগাজীর মুড়ায় প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ ও তৈজসপত্র। কুমিল্লার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ জনপদ কুমিল্লা। এবার এই অঞ্চলের লালমাইয়ে রতনপুরের বালাগাজী মুড়ায় প্রত্নতাত্ত্বিক খননে কয়েক ফুট মাটির নিচে সন্ধান মিলেছে প্রাচীন সভ্যতার অনেক চিহ্ন। প্রত্নতাত্ত্বিকরা জানান, শালবন কিংবা আনন্দবিহারের মতো সমসাময়িক ঐতিহাসিক নিদর্শন হতে পারে এটি। তবে এর নির্মাণশৈলী কিছুটা ভিন্ন ও স্বতন্ত্র। এখানকার কনস্ট্রাকশন প্যাটার্নটা আমাদের যে শালবন বিহার বা আনন্দ বিহার থেকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এখন পর্যন্ত যেটুকু উন্মোচিত হয়েছে, হয়তো পুরো খননটা হলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে এখানে কি আছে। তবে এখন পর্যন্ত যেটুকু পেয়েছি এটুকু দেখে আমাদেরকে একটু ইউনিক একটা সাইট মনে হয়েছে। খননে এরই মধ্যে পাওয়া গেছে প্রায় 6 ফুট চওড়া একটি ইটের দেয়াল ও মৃৎপাত্রের ভগ্নাংশ। এমন কাজে জড়িত থাকতে পেরে আনন্দিত স্থানীয় শ্রমিকরাও। মাটির নিচে বিল্ডিং, এটা কোনো করতাম পারি না, এখন কাজ করতে এসে আল্লাহ এটা দেখাইছে। আমরা সবাই মুরব্বীদের কাছে শুনছি যে এখানে রাজার বাড়ি ছিল। এখন আমরা কাজ করতে খুঁজে দেখতেছি আসলে রাজার বাড়ি পাওয়া গেছে। এই বছরের এপ্রিল মাসে প্রথম দিক থেকে শুরু হওয়া এই খনন চলবে চলতি জুন মাস পর্যন্ত। 7 সদস্যের খনন দল মাঠ পর্যায়ে কাজ করছেন। একটা সাইডের উপর এতগুলো পটশার্ট বা মৃৎপাত্রের টুকরা এর আগে আমি কখনো দেখি নাই। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন। আমার যা ধারণা, আমরা সাধারণত উচ্চ ডিবি বা পাহাড় বলতে যেটা বুঝি, এটা কিন্তু এরকম না। 30 জুনের আগে আমাদের সব হিসাব নিকাশ ক্লোজ করতে হবে, প্রতিবেদনটা দিতে হবে এবং এখানে কী পাই সেটা রিপোর্টটা আমাদের দাখিল করতে হবে। এরকম আমাদের একটা টাইম বাইন্ডিং আছে। নতুন নিদর্শন দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। এটি দৃশ্যমান করার দাবি জানান তারা। অভিযোগ করেন, বছর 2 আগে 5 থুবিতে এমন খনন কাজ করলেও তা শেষ করা হয়নি। পুরো যাতে এটার একেবারে যে নিদর্শন আছে সেটি যাতে তুলে নিয়ে আসেন, তো এই বিষয়টি যাতে একেবারে পরিপূর্ণভাবে কমপ্লিট করে। বাড়িতে দেখতে যাই, টিকিট করে যায়, ঘুরি। এখানেও এরকম একটা কিছু পাইছে, দেখবে সবাই, ঘুরবে সবাই, আসবে। তো এখানে খনন কাজ যাতে অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত নিয়ে যায়। এখন এটা যাতে সম্পূর্ণ হয়, সরকারের কাছে আমরা আবেদন, এটা কিভাবে এটা দিকে উঠতে পারবে, হেরা এই জিনিসটা যেন হেরা দ্রুত করে। বালাগাজী মুলার প্রত্ননিদর্শন বাংলাদেশের ইতিহাস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা গবেষকদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনসিপির জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সমাবেশ। নতুন দেশ গঠনের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের তাগিদ নাহিদের। সরিয়ে ফেলা হচ্ছে যমুনা সেতুর উপরের রেল লাইন, এতে বাড়বে সড়কের অংশ, কমবে দুর্ঘটনা, বলছেন যানবাহন চালকেরা। সারা দেশে ভাব গাম্ভীর্যময় পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে শোকের মাতম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।